কারফিউ চলে। বাংলাদেশে কারফিউ চলতেছে শ্রাবণ মাসে। তো একদল বাংলাদেশি যুব সমাজ আন্দোলনের মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে কোটা প্রথার সংস্কারে ব্যস্ত। কোটা প্রথার সংস্কার, কোটা চাকরিতে তারা মেধার জয়গান চায়, অর্থাৎ মেধার যোগ্যতায় চাকর পেতে চায়। ভালো, মেধা কি? বাংলাদেশে মেধা মানে প্রশ্ন ফাঁস। সেই ফাঁস হওয়া প্রশ্নের রেজাল্টে এ প্লাস হওয়ার সম্মান নিয়ে শিক্ষক হয়ে টেবিলে চাপড় ঠাস। ফাঁস হওয়া প্রশ্নে খাস হওয়া ডাক্তার কাঠে লাশ। হাত কাঁপে 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 সকল ইনস্টিটিউশন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি। আমাদের সবার আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। সবার আগে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করলে আরো মানুষ মরবে, আরো আত্মা মরবে, দেশ মরবে, ভবিষ্যতের আত্মা মরবে। আগামী 10 বছর চরম পরিশ্রম করে শিশুদের নতুন প্রজন্ম, তাদেরকে একটা নতুন শিক্ষা প্রজন্ম দান করা এবং আগামী 5 বছর 70 ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠদের চিন্তা ভাবনা যদি সঠিকভাবে ডকুমেন্টেশন না করা হয়, তাহলে আমরা 13 ডিসেম্বরে চলে যাব। অর্থাৎ আমার কাছে বাংলাদেশ এখনো সেই 14 ডিসেম্বরে আটকা। 16 তারিখ পর্যন্ত আমরা যাইতে পারিনি। বিজয় অনেক অনেক পরের ব্যাপার। আজকে বাংলাদেশের 2024 সালে যেখানে তথ্য প্রযুক্তি এতটা উন্নত, এরকম একটা সময় বাংলাদেশে কতগুলা মানুষ মরল। তো বাংলাদেশের গোয়েন্দারা কি করে? পিলখানার সময় তো তারা আগাম কোনো তথ্য দিতে পারেনি। আজকে বাংলাদেশের শিক্ষার্থীদের থামাইতে আর্মি লাগে, তাহলে যুদ্ধ লাগলে কাদের লাগবে? শিক্ষার্থীদের বা এই যুব সমাজদের? আর্মির কাজ কি বাংলাদেশের? ওরা তো রেশন পায় আর খায়। ওদের কাজটা কি? গত 50 বছর ধরে কি করছে ওই নির্বাচনের সময়? শোডাউন করা ছাড়া, রাস্তায় রাস্তায় ক্লেমোফোজ দেখানো ছাড়া কি করছে? আমাদের আরো বড় সমস্যা বিদ্যমান কোটার থেকে। আমাদের একটা ধ্বংসাত্মক প্রজন্ম তৈরি হয়েছে। আমাদের একটা পিএইচডি ধারী অশিক্ষিত গ্রুপ অফ পিপল তৈরি হয়েছে, যারা কাগজে কলমে শিক্ষিত বটে, কিন্তু তারা শিক্ষিত। যারা বাংলাদেশের পলিসি মেকিং থেকে শুরু করে বা পলিসিকে চিন্তা করার থেকে শুরু করে কিভাবে এই জাতিকে, এই রাষ্ট্রকে, এই দেশকে, এই পৃথিবীকে ইতিবাচকতার দিকে ধাবিত করবে, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। তারা নিজেদের পকেট ভারী করায় ব্যস্ত।
এইরকম একটা দেশে এইরকম জনগোষ্ঠী নিয়ে যদি একটা গ্রুপ অফ পিপল মেধার যোগ্যতায় চাকরি চায়, তাহলে এটা তো পুঁজিবাদের জয় জয়কার। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কোন প্রজন্ম তৈরি হবে এবং তারা ভবিষ্যতে কি করবে সেটার ধারণা আমাদের নেই। আমরা ইতিহাস রচনা করি প্রত্যেক দিন। 1971 সালে যুদ্ধের মাধ্যমে আমরা নাকি স্বাধীন হয়েছি। যুদ্ধের মাধ্যমে এসব বিকৃত ইতিহাস আমরা পড়ে আসতেছি ছোটবেলা থেকে। একটা দেশের মধ্যে কিভাবে যুদ্ধ হয়, আমরা তো পাকিস্তান ছিলাম, তো গৃহযুদ্ধ হয়েছিল 8 মাস, যুদ্ধ না, আমরা বিকৃত ইতিহাস পড়ে আসতেছি। 1971 সালে আমরা আমাদের সাথে যুদ্ধ করছি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুদ্ধ করছি। আমরা পাকিস্তান ছিলাম, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান হয়ে যুদ্ধ করছি, এবং আমাদের যুদ্ধের সবচাইতে বড় অস্ত্র ছিল আমাদের পতাকা, যে সবুজ লাল পতাকার মাঝখানে ছিল একটা হলুদ মানচিত্র। পরবর্তীতে সেই পতাকা হারায় গেল না, নাকি হারায় ফেলানো হইল। মানচিত্র কই? পতাকা থেকে মানচিত্র সরাই ফেললো কেন? ইভেন এই 1.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশের নামটা পর্যন্ত পরিবর্তন হয়েছে। এই দেশের নাম বাংলাদেশ ছিল, বাংলাদেশ ছিল। দেশের নামটা পর্যন্ত পরিবর্তন হয়েছে, পতাকা পরিবর্তন হয়েছে। যে চেতনা নিয়ে আমরা 71-এ যাত্রা শুরু করছিলাম, সেই চেতনায় চিন্তা গেছে। পতাকা চেঞ্জ, দেশের নাম চেঞ্জ। গত 30 বছর ধরে আমাদের ইতিহাসকে আরো নতুন ভাবে তৈরি করা হয়েছে। 1990-91 সাল থেকে বাংলাদেশে এখন পর্যন্ত কোন বেটা পয়দা হয় নাই যে রাষ্ট্রপ্রধান হতে পারবে। 30 বছর ধরে বাংলাদেশে পুংলিঙ্গের খুব অভাব। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটা গো যোগ এসনার মাধ্যমে চলতেই আছে। আজকে যারা মেধা চায় কোটায়, তারা তো পুঁজিবাদের সমর্থক। অর্থাৎ আমার কাছে টাকা আছে, আমি প্রশ্ন কিনতে পারবো, এটাই তো মেধা। বাংলাদেশের মেধা মানে তো এটাই। আমি যদি সামগ্রিক আলোচনা করি, তাহলে বাংলাদেশের যে সিলেবাস, এই 10 বছর 12 বছর ধরে যেগুলা পড়ায়, বা যে শিক্ষকের যে কোয়ালিটি, প্রশ্নবিদ্ধতা, এগুলো মানে প্রশ্নবিদ্ধ তো অনেক বেশি প্রশ্নবিদ্ধ। সালে অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা লেন দরকার ছিল, এখন সেই দরকার চলে গেছে। মানুষ মরতেছে না, মানুষ জ্যামে আটকে থাকতেছে না। মানুষ মরাটা কি আমাদের বড় কনসার্ন হওয়া উচিত না? সেই জায়গায় অন্য কনসার্নেও মানুষ মরতেছে। প্রতি বছর বন্যায় মানুষ মানে কি পরিমাণ মরতেছে।
আমি বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে ভালো কিচ্ছু পাবো না, কিচ্ছু না। কাগজে কলমে অনেক ভালো আছে, অনেক ভালো, কিন্তু লিটারালি আই রিয়েলি ডু নট থিংক সো বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা কইরা ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ বানাইতে পারবে। তো এই সশস্ত্র যুব সমাজ যারা আজকে আন্দোলন করতেছে, সশস্ত্র বলতে তাদের অস্ত্র হচ্ছে কি স্বল্পবুদ্ধি, তারা যে আন্দোলন করতেছে, আন্দোলন করাটা স্বাভাবিক। তারা কারা? তারা তো গত 30 বছর ধরেই লালিত পালিত হয়েছে, এই দুই মহিলার আমলে তো তারা বড় হয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা তো অনেক পরের প্রশ্ন, তাদের মস্তিষ্কে কতটুকু গ্রোথ হয়েছে এটা একটা প্রশ্নবিদ্ধতার জায়গায় না। মানে 95 এ ঝামেলা, 95-96 ঝামেলা, 2001 ঝামেলা, 2006 ঝামেলা, 8 ঝামেলা, 14 ঝামেলা, 18 ঝামেলা। ঝামেলা ছাড়া ছিলাম আমরা কখন? মেন্টাল হেলথ বলতে যে কিছু আছে এটা তো আমরা বুঝতে পারছি ইন্টারনেট আসার পর। এই জনগোষ্ঠী, বিশেষ করে জেনজি যারা এই 2000 পরবর্তীতে জন্মানো যে পোলাপানগুলো, তো এরা যখন একের পর এক দেখতেছে বাংলাদেশে কি হইতেছে, বাবা মার কাছে শুনতেছে কি হইতেছে, বুঝার চেষ্টা করতেছে, তারা তো ভালো কিছু দেখতেছে না। তারা পড়তেছে যেগুলো, তাদের সিলেবাস তো জঘন্য, তাদের শিক্ষকের কোয়ালিটি তো তো এরা বড় হবে না একদিন? একটা গ্রাস তৈরি হয়েছে না ভিতরে, এদের অজান্তেই হয়েছে তো। এরাই তো একদিন সকল ইনস্টিটিউশন চালাবে, অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, জুডিশিয়ারি চালাবে। এই ঘৃণা নিয়ে থাকবে তারা। শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে সবাই, এছাড়া কোনো পথ আমাদের নাই। এটাকে ঠিক যদি আমরা না করতে পারি, within few years we will gonna destroy। আর এখন যাদের বয়স 70, 75, 71 সালে তারা কি দেখছে, এগুলা যদি এখনই আমরা ডকুমেন্টেশন না করি, এখনই যদি আমরা লিপিবদ্ধ করে না রাখি, within 10 years এরা তো থাকবেন না। তখন কিন্তু আমরা একটা আসল ঝামেলায় পড়ব। ইতিহাস কি সেটাই আমরা বলতে পারবো না। তো এত সব আজাইরা ঝামেলা না করে না, আমরা ফার্স্ট অফ অল যারা বৃদ্ধ আছে আমরা তাদের দিকে নজর দিই, এবং যারা বৃদ্ধ আঙ্গুল চুষে অর্থাৎ বাচ্চাগুলা তাদের দিকে নজর দিই। মাঝখানে যারা আছে তাদেরকে ঠিক করা যাবে, কিন্তু একদম বাচ্চা পোলাপান যেগুলো মাত্র জন্মাইছে যেগুলো, ওদেরকে যদি একটা সুন্দর বাংলাদেশ দিতে হয় তাহলে একমাত্র পথ হইতেছে কি বয়োজ্যেষ্ঠ যারা অর্থাৎ বৃদ্ধ যারা, তাদেরকে প্রপারলি একটা ডকুমেন্টেশনের আয়তায় নিয়ে আসা। তারা কি দেখছে, কিরকম বাংলাদেশ চাইছে, কিভাবে বাংলাদেশকে গড়ছে এবং কিভাবে গড়তে চায়, এগুলাকে ঠিক করা। Otherwise, no one knows what will gonna happen. অশিক্ষিত দিয়ে ভরে গেছে, অশিক্ষিত দিয়ে ভরে গেছে বাংলাদেশ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশকে বর্তমানে 2024-এ এই সময়টা এসে আমাদের যদি বাংলাদেশকে গুছাইতে হয় তাহলে একমাত্র ওয়ে রাজনীতি ভুলে যায় এই দুই যে বেগম খালেদা জিয়া এবং বেগম হাসিনা ওয়াজেদ, এই দুইজনকে এক হইতে হবে। এই দুইজন এক হওয়া ছাড়া উপায় নেই। আওয়ামী লীগ ভুলে যেয়ে, বিএনপি ভুলে যেয়ে তাদের দুইজনকে এক হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।
এখন জিয়াউর রহমান শেখ সাহেব মারা যাওয়ার পরে ক্ষমতায় আসছে, তাই বলে হাইপোথেটিক্যালি তিনি মারছেন শেখ সাহেবকে, বা জিয়াউর রহমান মারা যাওয়ার 13-14 দিন আগে হাসিনা ওয়াজেদ বাংলাদেশে আসছেন, তাই বলে হাসিনা ওয়াজেদের ইন্ধন ছিল। এই ধরনের পূর্বের ঘটে যাওয়া বিষয়গুলোকে আমরা যদি ভুলে যাই বা ভুলে না যাই, আমরা রাখি, মাথায় রাখি, কিন্তু আমাদের তো বিগার কনসার্ন আছে নাকি? আমাদের তো ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হবে। শেখ সাহেব থেকে খন্দকার মোশতাক, জিয়াউর রহমান থেকে এরশাদ, সকলকে ইতিহাসের আওতাভুক্ত করতে হবে। কিন্তু তাই বলে তাদেরকে নিয়েই যদি আমরা পড়ে থাকি বছরের পর বছর, লাভ নাই। ভবিষ্যৎ প্রজন্ম এইসব সহ্য করবে না, এবং সহ্য না করেও থাকতে পারবে না। ভিতরে ভিতরে জ্বলবে, পুড়বে, ধ্বংস হবে। So my concern is, এই যে দুই মহিলা, আপনারা যে দুই মহিলা আছেন, দুইটা বেগম, আপনারা বাংলাদেশের যথেষ্ট সম্মান আপনারা পাইছেন বাংলাদেশ থেকে। আপনারা যে পজিশনে আছেন সেই পজিশনে না থাকলেও পারতেন। আজকে আপনারা রাজনীতিতে আসছেন, খুব ভালো কথা, সম্মান জানাই আপনাদের, শ্রদ্ধা জানাই আপনাদের। রাজনীতিতে না আসলেও পারতেন, পরিবার নিয়ে থাকতে পারতেন, রাজার হালে থাকতে পারতেন। টু বি অনেস্ট, দুইজনই রাজার হালে থাকতে পারতেন। কিন্তু যেহেতু আসছেন, যেহেতু এই নোংরা জায়গায় পা দিছেন, এটাতে নোংরা রেখা মইরেন না। বেশি বয়স হয়ে গেছে কিন্তু আপনারা প্রায় ইন্ডিয়ার সমান। কয়দিন বাঁচবেন আর আপনারা দুইজন? এখনো সময় আছে, দুইজনে এখন এই নোংরা জায়গাটাকে পরিষ্কার করে তারপরে মইরেন। আমাদের জন্য একটা পরিষ্কার জায়গা দিয়ে যাবে। আর তাদের যে পোলাপানরা, মানে জয়, তারেক, মানে এই বয়সী তরুণ রাজনীতিবিদ, এরা নাকি তরুণ, 50-এর উপরে বয়স, এরা তরুণ। এই দুইজন তাদের মানে এক করতে পারে না। তরুণ। শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। নতুন সিলেবাস লাগবে, যে সিলেবাসে কৃষিকে প্রাধান্য দিতে হবে। আমাদের এই সোনার মাটি, এটাকে কাজে লাগাতে হবে, এটাকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে।